প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। আপনারা দেখছেন চ্যানেলের রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই এনআরবিসি ব্যাংক পিএলসি। সাথে আছি আমি সামন্তা ইসলাম। দর্শক, মহাবিশ্বের সীমানা আসলে কত দূর? আমরা যখন আকাশের দিকে তাকাই তখন আকাশের তারা বা নক্ষত্ররাজির বাইরে আমরা কি দেখতে পাই বা কি কল্পনা করি, এবং কি কল্পনা করে আমাদের তরুণরা। কেন আকাশ নিয়ে কথা বলছি? আমরা রাউন্ড টেবিলের আয়োজনে সাধারণত অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলি, তবে আজকের আয়োজনটি একটু ভিন্ন এবং একটু বিশেষ। আজকে আমরা কথা বলবো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2026 নিয়ে, এবং অ্যাস্ট্রো অলিম্পিয়াডের এটি 21তম আসর। আমরা গত বছরেও এইসব নিয়ে কথা বলেছিলাম, এবং গত বছর আমাদের দেশের তরুণরা, ছেলেমেয়েরা, বাচ্চারা রৌপ্য, স্বর্ণসহ নানান পদক জয় করেছে। এবারে সেই প্রতিযোগিতাটি কোন অবস্থায় আছে এবং মহাবিশ্ব নিয়ে আমরা কতটুকু ভাবি, জ্যোতির্বিজ্ঞানে আমাদের পা কতটুকু পড়েছে, সেই সব কিছু নিয়ে আজকে আমরা রাউন্ড টেবিলের আয়োজনে আলোচনা করতে চাই। আমাদের সাথে চারজন বিজ্ঞ আলোচক আছেন যারা কোনো না কোনোভাবে আসলে এই আয়োজনের সাথে সম্পৃক্ত। পরিচয় করাতে চাই শুরুতেই। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আছেন মশরুল আমিন, চেয়ারম্যান বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আছেন শাহপার আলম, প্রজেক্ট ডিরেক্টর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2026। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আরও আছেন লোপা মমতাজ, জুরি মেম্বার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2026। সকলকেই ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। মশরুল আমিনের কাছে যেতে চাই, যেহেতু আপনি আসলে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, এবং শুধুমাত্র তো এই প্রতিযোগিতাটি নয়, নানান প্রতিযোগিতা আপনি অর্গানাইজ করে থাকেন এবং বাচ্চাদেরকে সেই জন্য তৈরি করে থাকেন। শুরুতেই জানতে চাই 2026-এর এই অ্যাস্ট্রো অলিম্পিয়াডটা কেমনভাবে হচ্ছে, কতটুক পর্যন্ত এখনো গেল, এবং আমাদের জন্য আরও কি কি দেখা বাকি আছে? আচ্ছা, আমাদের অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের 17 তারিখের আমরা বিভাগীয় বাছাই কার্যক্রম আমাদের শুরু হয়েছে, কিন্তু তারও আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে অনলাইনে 64টা জেলা থেকে আমরা বাছাই করেছি। এটা হচ্ছে জুলাই মাসের 3 তারিখে আমরা দেশব্যাপী আমরা আহ্বান করেছিলাম, সেখান থেকে অংশগ্রহণ করেছে এবং তাদের থেকে বাছাই করে আমরা 10টা শহরে, অর্থাৎ 8টা বিভাগীয় শহর এবং 2টা জেলা শহর সহ 10টা শহরে আমরা 17 তারিখে শুরু হয়েছে। 17 এবং 18 তারিখে আমাদের যেটা হলো যে ময়মনসিংহ এবং ওইদিকে রংপুর, আর বাকিগুলো আগামী 24 এবং 25 তারিখে হবে। এবং এরপরে 31 তারিখে হবে আমাদের ফাইনাল রাউন্ড, এবং ফাইনাল রাউন্ডের পরে যেটা হবে যে আমাদের ক্লোজ ক্যাম্প হবে। ফাইনাল রাউন্ডে হবে হলো সারা বাংলাদেশ থেকে আসবে বাছাই করা ছেলেমেয়েরা, এবং তারা ওই যেটা হবে যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নভ থিয়েটার, এই দুইটা জায়গাতে আমাদের সকালের সেশন হবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, আর বিকেলের সেশন হবে নভ থিয়েটারে 31 তারিখে। সেখান থেকে আমরা 30 জনকে বাছাই করব। সেই 30 জনকে নিয়ে আবার স্পার্সোতে আমরা একটা 3 দিনের কর্মশালার আয়োজন করব। সেই কর্মশালা থেকে 5 জনকে বাছাই করা হবে। সেই 5 জন নিশ্চয়ই বাইরে গিয়ে আমাদের দেশের পতাকা বহন করবে। এই যে আসলে 21 বছর ধরে করে আসা, প্রত্যেকবারই কিন্তু আমরা বলতে পারি পরোক্ষভাবে কিন্তু পুরো বাংলাদেশের ছেলেমেয়েরা আসলে এটাতে অংশগ্রহণ করছে, যেহেতু বাছাইটা ওইভাবে হয়। সো বিজ্ঞান মনস্কতার দিক থেকে আসলে বাচ্চাদেরকে কিভাবে সাহায্য করছে এই প্রতিযোগিতাটি? এখানে যেটা হচ্ছে যে বিজ্ঞান, আমরা যদি বলি আসো আমরা বিজ্ঞান মনস্ক হই, এটা আসলে খুব বেশি স্পর্শ করবে না একজন শিক্ষার্থীকে, কিন্তু আমাদের একজন শিক্ষক ছিলেন ডক্টর A.R. খান, অ্যাপ্লাইড ফিজিক্সের প্রফেসর ছিলেন ঢাকা ইউনিভার্সিটির। উনি একটা কথা বলতেন যেটা আমরা ধারণ করি, সেটা হচ্ছে অন্ধকারের পেছনে দৌড়ানোর কোনো সুযোগ নেই, কারণ এতে শক্তির অপচয় হবে। কি করতে হবে? আলো জ্বালাতে হবে। আলো জ্বালালে অন্ধকার এমনি চলে যাবে। ঠিক সেই চিন্তা থেকে আমরা জ্ঞান, বিজ্ঞান এবং পড়াশোনার বিষয়টাকে আমরা সবার সামনে তুলে ধরতে চাই। সেইটার আলোকিত আপনা আপনি আশা করি আমরা যে ছাত্রছাত্রীরা সেই জ্ঞানের দিকে আসবে, সেই আলোর দিকে আসবে। এবং তাই কিন্তু হচ্ছে। আসলে গতবার আমি যখন প্রথম শুনেছি, আমি অনেক অ্যামেজড হয়েছি যে এই ছোট ছোট বাচ্চারা আসলে দেশের প্রতিনিধিত্ব করে এত পুরস্কার আমাদের জন্য নিয়ে আসছে। এবারও আমরা সেই সব কিছুই দেখার প্রত্যাশায় আছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের কাছে যেতে চাই, জানতে চাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবার টাইটেল স্পন্সরে কিভাবে আসলো, কিভাবে যুক্ত হলো, উদ্দেশ্যটা কি? যেহেতু এটা তো আসলে বাচ্চাদের ইউনিভার্সিটি, যুক্ত হলো কিভাবে? আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল আইকে অশেষ ধন্যবাদ। আমি এই কথা বলার আগে এই দেশের জ্যোতির্বিজ্ঞার জনক 33 বছর আগে প্রফেসর আব্দুল জব্বার ইন্তেকাল করেন, তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। না, আমরা লক্ষ্য করেছি
ইস্ট ওয়েস্টে আমরা তো ওই মধ্যবয়সী ছেলে মেয়েদের নিয়ে তাদের লেখাপড়া করাই, কিন্তু আমরা দেখেছি যে আমাদের সময় আমরা যারা শীর্ষ মেধাবী ছিলাম সেই তুলনায় এখনকার শীর্ষ মেধাবীরা অনেক বেশি জ্ঞানগম্যী, অনেক বেশি তুখর। তো যদি এবং কুদরত খোদা কমিশন বলে গেছেন বিজ্ঞান মনস্ক শিক্ষা। আমরা চাচ্ছি যে এই প্রোগ্রামটার মাধ্যমে ছেলে মেয়েদের মধ্যে একটা বড় ধরনের আলোড়ন সৃষ্টি করা, এবং সেটা করতে পারছে গত 21 বছর যাবৎ, যাতে তারা বিজ্ঞান শিক্ষায় ব্রতী হয়। এবং আমরা ইস্ট ওয়েস্ট থেকে করছি এই জন্য যে আমরা দেশের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসাবে আমরা চাচ্ছি যে আমাদের যত মেধাবীরা আছে, যত ছেলে মেয়ে আছে, তারা যেন বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়। এবং আমরা দেখেছি যে আমি অনেক আগের থেকে এর সঙ্গে জড়িত থাকলেও গত 4 বছর যাবৎ খুব ঘনিষ্ঠভাবে আমি দেখেছি যে আমাদের ছেলে মেয়েদের অসাধারণ বুদ্ধি, অসাধারণ কিন্তু কনস্ট্রাকটিভ প্রতিভা। আমরা তাদের মধ্যে এই বীজটা দিতে চাই। যেমন কি আলম বললেন যে অন্ধকার থেকে আলোতে যেতে হবে। আমরা মনে করি এই ধরনের প্রোগ্রাম, এই প্রতিষ্ঠান প্রতি বছর এই অলিম্পিয়াড অর্গানাইজ করে বিজ্ঞানের জগতে। আর এখন তো পৃথিবীটা একটা ভিলেজ হয়ে গেছে, যেখানে যে অগ্রগতি হচ্ছে আমরা এর মাধ্যমে পেতে পারছি। বিভিন্ন দেশ থেকে কিন্তু পার্টিসিপেট করছে গত কয়েক বছর যাবত। এই জন্য আমরা খুব আগ্রহ করে এই প্রতিষ্ঠানকে বলেছি যে আমরা কিন্তু এর স্পন্সর হতে চাই। তারা দয়া করে আমাদের স্থান দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শাহপুর আলমের কাছে শুনবো, এইবারের 21তম আসরে আসলে আপনারা শিক্ষার্থীদের কেমন সাড়া পেয়েছেন? পুরো দেশ থেকে যেহেতু বাছাইটা হয়েছে, কেমন মানুষ আসছিল, বা আগের বছরের সাথে যদি তুলনা করেন এবারের প্রতিযোগীর সংখ্যা কেমন এবং তাদের ভেতরের কোয়ালিটিটা কেমন? আগের বছর থেকে আমাদের এবার মনে হয় অবশ্যই, জি, গতবার যেহেতু এত ভালো ভালো মানে স্বর্ণরৌপ্য সবই নিয়ে এসছে, তো উৎসাহটা তো অবশ্যই বেশি। বাট তারপরও কিছুটা ঝামেলা হয়ে গেল। আপনার আমাদের যে ডেটটা আমরা চিন্তা করেছিলাম ইন্টারমিডিয়েট এবং ম্যাট্রিকের কারণে আমাদের ডেটটা একটু পিছাতে হলো। তারপরে আবার বন্যা চলে আসলো মানে কিছু কিছু স্কুলে এলাকায়। তারপরও আমাদের ফুল টিম খুব কষ্ট করে ভালোভাবে করতে পারছেন। সেটা আগামীতে যেগুলো হবে সেগুলো রেজাল্ট থেকে আরও ভালো পাওয়া যাবে। আশা করছি ভালো হবে, এবার আগের তুলনায় আরও ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা লোপা মমতাজের কাছে শুনি, আন্তর্জাতিক অলিম্পিয়াডের জন্য ওখানে যারা আসলে বিচারক থাকে তারা তো আসলে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করে। সো আমাদের এখানে যে 5 জন প্রতিযোগী আপনারা সিলেক্ট করবেন, তাদেরকে আসলে সেই আন্তর্জাতিক সমমর্যাদায় গড়ে তুলতে আপনাদের প্রিপারেশন কি বা কি করতে হবে? আচ্ছা, প্রিপারেশনের আগে একটু বলে নেই, আলোচনা স্যার খুব সুন্দর করে শুরু করেছেন। এই যে বিজ্ঞান মনস্কতার কথা স্যার বললেন, তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটা দিয়ে আমি শুরু করতে চাই। এই যে সারা দেশে যখন এই প্রতিযোগিতার মধ্যে আমি যুক্ত হলাম, ছেলে মেয়েদের কর্মকাণ্ড দেখছিলাম, তখন আমার একটা কথা খুব মনে হচ্ছিল যে একটা পাখি যখন খাঁচার মধ্যে বন্দি থাকে, তার ওড়ার সক্ষমতা কতটুকুন আমরা কিন্তু সেটা নির্ণয় করতে পারি না। খাঁচা থেকে পাখিটা যখন ছেড়ে দেই, সে যখন অনেক দূর পর্যন্ত উঠতে থাকে, তখন আমরা বুঝি তার শক্তিটা কত দূর। এই যে ছেলে মেয়েগুলো, তাদেরকে যে প্রশ্ন করতে শেখাচ্ছি, এই যে একটা প্রতিযোগিতা বা এই যে একটা প্রোগ্রাম, এর মধ্য দিয়েই কিন্তু এই ছেলে মেয়েগুলো তাদের সক্ষমতাকে একটা যাচাই করতে পারছে। আমরা তাদের মধ্যে প্রচণ্ডভাবে প্রশ্ন করার একটা প্রবণতা তৈরি করতে দিতে পারছি। এই যে এখন আমরা বলছি এই যে জেনারেশন কান নিয়েছে চিলে, সেই চিলের পেছনে যে ছুটছে, কিন্তু এই ছোটাটা বন্ধ হবে কিভাবে? যদি আমরা একটা মুক্ত বুদ্ধির চর্চা করতে পারি। তো সেই চর্চা করার জন্যই কিন্তু এই আয়োজনগুলো ঘন ঘন প্রয়োজন, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি প্রতি বছরে একবার হচ্ছে। আমরা পুরো বাংলাদেশ থেকে একেবারে ছেকে যাচাই বাছাই করেই একেবারে বলবো যে খুব অনেক বোদ্ধা ছেলে মেয়ে পাচ্ছি, ব্যাপারটা এমন না, কিন্তু তাদের মধ্যে জানার আগ্রহ আছে, তাদের জিজ্ঞাসা আছে, সেই মানুষটাই তো সামনে অগ্রসর হবে। আমরা এই যে আগুন আবিষ্কার হলো, তারপরে হচ্ছে সভ্যতার যে বিবর্তনটা হলো, কিভাবে হলো? কারণ তাদের মধ্যে প্রশ্ন করার একটা সক্ষমতা তৈরি হয়েছে বলেই তো। তো আমাদের দেশে যে এত জনসংখ্যা, ছেলে মেয়েদের এত এত বেড়ে যাচ্ছে, এদেরকে সম্পদে পরিণত করতে হলে আমাদের কি করতে হবে? করতে হবে এই যে এইরকম মুক্ত বুদ্ধি চর্চা, এরকম প্রশ্ন করার মতো একটা আগ্রহ তৈরি করা, তারপরে হচ্ছে কোনো কিছু বিশ্লেষণ করা, গবেষণা করা।
তো এই যে বিভিন্ন পর্যায়ে, বিভাগীয়, জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে যখন ছেলে মেয়েদের সাথে কাজ করছিলাম, এইটা আমাকে দারুণভাবে আলোড়িত করেছে। তো আমরা গত বিভিন্ন অঞ্চলে যে সমস্ত প্রতিযোগিতায় যে প্রশ্নগুলো করা হয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা কিছু পাবলিকেশন তৈরি করেছি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এই একটা বই, অ্যাস্ট্রো অলিম্পিয়াডের প্রস্তুতি, এখানে বেশ অনেকগুলো বিষয় যে জ্যোতির্বিজ্ঞান নিয়ে অ্যাস্ট্রো অলিম্পিকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় তার কিছু প্রক্রিয়া এখানে দেয়া আছে এবং সমাধানও দেয়া আছে। এটি একটি বই, আরেকটি হচ্ছে জ্যোতির্বিজ্ঞান, গাণিতিক জ্যোতির্বিজ্ঞান। এই দুটো বই আমাদের সামনে এই মুহূর্তে আছে। তাছাড়াও আমাদের এখানে অভিজ্ঞ জুরি বোর্ড মেম্বার আছেন, আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন, স্যার আছেন, মিলন ভাই আছেন, আপা আছেন। সবাই মিলে আমরা চেষ্টা করছি একটা বিজ্ঞান মনস্ক সমাজ গড়ে তুলতে, যেখানে এক ঝাঁক ছেলে মেয়ে তারা হচ্ছে কোনো প্রশ্ন না করে এগোবে না, তাদের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের ভিত্তিতে একটা মুক্ত বুদ্ধি চর্চার একটা সমাজ আমরা গড়ব। বা অসাধারণ। এবং আপনারা যখন এখনো পর্যন্ত তো অনেকটুকু পর্যন্ত বাছাই হয়েছে বিভাগীয় পর্যায় পর্যন্ত আমরা বলতে পারি, সেখানে বাচ্চাদের মধ্যে আসলে নতুন কিছু বা চমকপ্রদ করে আপনাদেরকে এমন কি দেখেছেন? একটা বিষয় হচ্ছে আমরা যেটা বলি মাঝে মধ্যে বিভিন্ন রকম আন্দোলন, বিক্ষোভ, মিটিং, মিছিলে, যে আজকাল ছেলেমেয়েরা কোনো কিছু না জেনেই কোনো কিছুর মধ্যে ঢুকে যাচ্ছে, কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দেখলাম আসলে তাদের মধ্যে প্রশ্ন করার একটা আগ্রহ আছে, জানার ইচ্ছা আছে। কিন্তু আমরা সেই জানার ইচ্ছাটাকে পূর্ণ করার জন্য যে ধরনের উদ্যোগ সরকারি এবং বেসরকারিভাবে প্রয়োজন, সেটা কিন্তু আমরা দিতে পারছি না। একটা বিজ্ঞান মনস্ক মানুষ গড়ে তোলার জন্য যেই ধরনের পরিবেশটা তৈরি করা দরকার, এগুলো খুব অল্প পরিসর, যে পরিমাণ সরকারি এবং বেসরকারিভাবে উদ্যোগটা দরকার ছিল সেটা তো খুব বড় পরিসরের না। কিন্তু এই যে একটা আয়োজন, এই আয়োজনের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক জিজ্ঞাসু চোখ সৃষ্টি হচ্ছে, এবং সেটাই, এই চোখগুলোই তো একসময় আমাদের আগামীর কাণ্ডারি হবে। একদম তাই না? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মশহুল আমিনের কাছে যাই, এবার একটু সিরিয়াস প্রশ্নে যেতে চাই। বলছিলেন যে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব আছে। এই যে সোচিতে গত বছর আসলে আপনারা এত বড় অর্জন করে আনলেন, এই অর্জনের পরেও কি জ্যোতির্বিজ্ঞানকে প্রাতিষ্ঠানিক রূপ বা সরকারিভাবে কোনো পৃষ্ঠপোষকতা করার কথা ভাবছেন কিনা? সরকার বা নতুন সরকার এসেছে, বাজেট নতুন হয়েছে, আপনাদের প্রত্যাশা কি? না, এখানে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব এটা আমি বলিনি বা আমরা বলি না। আমরা বলি না, কেন বলি না? যে তারা কিন্তু তাদের জায়গা থেকে যথেষ্ট সহযোগিতা আমাদের করেন। বিশেষত আমি বিজ্ঞান জাদুঘরকে বলবো যে বিজ্ঞান জাদুঘর গত 2015 থেকে 2020 পর্যন্ত আমাদের অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড পরিচালনার জন্য যে যত ধরনের সহযোগিতা, আর্থিক এবং কারিগরি এবং প্রাতিষ্ঠানিক সব ধরনের সহযোগিতা ওনারা করেছেন। তবে আপনারা তো একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, কিন্তু বিজ্ঞান চর্চায় আমাদের ছেলেমেয়েরা একটু পিছিয়ে আছে কিনা, বাংলাদেশের ছেলেমেয়েরা, সেখানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া দরকার কিনা, এমন তো নিশ্চয়ই প্রয়োজনীয়তা আপনারা অনুভব করেন। সেটা আমি বলছি। আর এবার যেমন আমাদের সঙ্গে গতবারের সাফল্যের কারণে বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় আমাদের এবারের আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে, এভাবে যে আমাদের যে সারা বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা আসবে 300 ছেলেমেয়ে, তারা কিন্তু নভ থিয়েটার যেটা আছে সেই নভ থিয়েটারে শো তারা দেখতে পাবে, এবং সেখানে আমাদের সমাপনী অনুষ্ঠানটা তারা আয়োজন করবার বিষয়ে তারা আমাদেরকে সম্মতি জানিয়েছেন। এটা একটা। আর আপনি প্রাতিষ্ঠানিক যে বিষয়টা বলতে চাচ্ছেন, সেটা আসলে আমরা স্কুলগুলোতে সরকারকে আমরা যখন কমিটিগুলো হয়েছে, শিক্ষা কমিশন হয়েছে, আমরা তাদেরকে চিঠি দিয়েছি যে অ্যাস্ট্রোনমিকে আলাদাভাবে একটা পাঠ্যক্রমের অংশ হিসেবে গ্রহণ করবার জন্যে। সেটা এখনো হয়নি, তবে এটা হলে খুব ভালো হয়। আর আমি পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করতে চাই যে ফরশুদ্দিন স্যারকে, যে উনি যেহেতু একটা ইউনিভার্সিটিতে আছেন, সম্ভব হলে ম্যাথামেটিক্স বা ফিজিক্স ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাস্ট্রোনমির ছোট একটা কোর্স, যদি 6 মাসের কোর্সও যদি স্যার করতে পারেন, তাহলেও কিন্তু বাংলাদেশে অ্যাস্ট্রোনমি একাডেমিক যে পড়াশোনাটা, প্রাতিষ্ঠানিক পড়াশোনাটা, সেটা কিন্তু শুরু হবে। কারণ আমরা যে কাজগুলো করছি এটা পপুলারাইজেশনের কাজ, ফলে আমরা কিন্তু গবেষণা করতে পারবো না। হ্যাঁ, এটা করতে হবে একাডেমিকভাবে, শিক্ষা কার্যক্রমের ভিতর যুক্ত করে এটা করতে হবে, সেটা আমরা মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আবারও ডক্টর মোহাম্মদ ফরশুদ্দিনের কাছে যেতে চাই। আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এমন সুন্দর একটি আয়োজনের সাথে যুক্ত হয়েছে, এটি জেনে আন্দোলিত হয়েছে। তবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এছাড়া আরও কিসের সাথে যুক্ত আছে, যেটা আপনি বলতে চান এখানে বসে, যে তারা আসলে কি কি করছেন? তার আগে একটা কথা বলে নেই, গত 55 বছরে বাংলাদেশের অর্জন কম যারা বলে, তারা কিন্তু নিন্দুক।
আমরা অনেক অর্জন করেছি। $100 ছিল পার ক্যাপিটা ইনকাম, এখন কিন্তু 2860। আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবো। কিন্তু আমাদের প্রধান সম্পদ হলো আমাদের জনবল। আমাদের এই জনসংখ্যাকে জনসম্পদ এবং মানব মূলধনে রূপান্তর করতে হবে। সেই জন্য আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে বিজ্ঞান চর্চার উপরে খুব বেশি গুরুত্ব দিচ্ছি। আমরা মনে করি যে আমাদের যে সীমিত সম্পদ আছে দেশে, ওইকে যদি আমরা বিজ্ঞানসম্মতভাবে উদ্ভাবনীভাবে যদি বিনিয়োগ করতে পারি তাহলে অর্জন আরও বেশি হবে। তো আমরা বিভিন্ন কর্পোরেট এন্টিটির সঙ্গে যোগাযোগ করছি। এখানে আমাদের একটা এন্টারপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে। আমাদের খুব কম বিশ্ববিদ্যালয় আছে যে পদার্থবিজ্ঞানে অনার্স পড়ানো হয়, আমরা কিন্তু পড়াচ্ছি। এবং এই অনুরোধটা আমার মনে লাগলো, ওইখানে পদার্থবিজ্ঞান পড়ানোর সময় জ্যোতির্বিজ্ঞানে কী আছে দেখে আর ওটাকে বড় করতে পারবো। তবে আমি অবশ্যই বলতে হবে, এই 2-3 জন লোক, তাদেরকে গত 4-5 বছর যাচ্ছি, এত নিবেদিত প্রাণ, তারা খেয়ে না খেয়ে এই জিনিসটার চর্চা করার জন্য সারা দেশে এটাকে ছড়িয়ে পড়া। এবং গত বছর তো আগেই বলেছে, মাসুদ বলেছে, আমরা অনেক কিন্তু প্রাইজ আমাদের ছেলেমেয়েরা, তো এতে কিন্তু ওই একটা ডেমনস্ট্রেশন এফেক্ট আছে। ওরা যেহেতু জিতে আসছে, এই জন্য অন্যরাও উৎসাহিত হচ্ছে। এবং আমরা চাচ্ছি যে যেমন প্রথম আলো, যেমন চ্যানেল আই, যেমন ওই নভ থিয়েটার, এরা যেমন পৃষ্ঠপোষকতা করছে, সরকারের তো বাজেট লিমিটেড, তার মধ্যে তারা চেষ্টা করছে। কিন্তু আমি খুব আশাবাদী যে এই আন্দোলনটা বাংলাদেশের আর্থসামাজিক সাংস্কৃতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে। এই প্রতিষ্ঠানকে অনেক ধন্যবাদ। আমরা একটু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কার্যপরিধি সম্পর্কে শুনি। কার্যপরিধি, আমরা ওই খুব স্ট্রিক্ট অর্গানাইজেশন। আমরা সমস্ত কিছুই সম্পূর্ণ ট্রান্সপারেন্সির মাধ্যমে হয়। আমরা একটা জিনিস আমরা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি। আমরা তো বৈষম্যের কথা বলি, বাংলাদেশ হয়েছিল পাকিস্তানের বৈষম্যের কারণে। আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে যে রেভিনিউ আসে, আমরা তার শতকরা 14 বৃত্তি হিসাবে দিয়ে থাকি। শতকরা 14 প্রতি 4 জন ছাত্রের মধ্যে 1 জন বৃত্তি পায়। আমাদের একটা জেলা বৃত্তি আছে, প্রত্যেক জেলার 1 জন করে। এই বৃত্তিটা পেলে ফুল বেতন ফ্রি এবং মাসে 8,000 টাকা খরপোশ এবং বই পড়ার জন্য কিছু। কিন্তু এর চেয়েও বড় কথা হলো, আমাদের যত নিম্ন বেতনভোগ কর্মকর্তা কর্মচারী আছে, তাদের ছেলে মেয়েদের আমরা বিনা পয়সায় বিশ্বমানের লেখাপড়া দিচ্ছি। তারা কিন্তু ক্যাচ আপ করছে। এই যে জাতিসংঘ বলছে লিভ নোবডি বিহাইন্ড, আমরা সেটা বিশ্বাস করি। তারা কিন্তু এগিয়ে আসছে, সমাজের মধ্যে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে, আমরা মনে করি আমাদের বৃত্তি প্রোগ্রামে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আরও এগিয়ে যাক, আমাদের প্রত্যাশা সেটি। আবার শাহপুর আলমের কাছে যাব। এই একদম প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা পর্যন্ত প্রতিযোগীদেরকে নিয়ে আসতে আপনাদের আসলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়? চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, বিকজ আমাদের তো আসলে যেখান থেকে শুরু করতে চাচ্ছিলাম আমি, আমাদের যে বাচ্চাদের প্রত্যেকটা পরিবার থেকে এই অ্যাস্ট্রোনমিক উপরে তো আসলে পড়াশোনা আমাদের প্রাতিষ্ঠানিক পড়াশোনাতে হয় না। তো প্রত্যেকটা পরিবার কিন্তু আসলে তাদেরকে পার্সোনাল ইন্টারেস্ট নিয়ে কিন্তু পড়ায়, এবং বাচ্চাটাও কিন্তু সেই উৎসাহ নিয়ে নিজে পড়াশোনা করে আসছে। এবং গত বছর আমরা যে বিদেশ থেকে, রাশিয়া থেকে যে আমাদের যে প্রথম স্বর্ণ পদকটা নিয়ে আসলো, সে ছেলেটা এসছে যশোরের পুলিশ লাইন স্কুল থেকে। তো যেটা হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে যেই উৎসাহটা থাকে, এবং তারপরে যে আমরা যদি বলি আসলে খুব অসুবিধা হয়, তা কিন্তু খুব হয় না, কিছুটা হলেও আমাদের কম হয়, কারণ যেহেতু ওদের নিজেদের ইন্টারেস্টে আসছে, এবং তারপরে ওদের একটা জায়গা, ওদের একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, ওদের রেকগনিশনের একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন তারা। তো ওনারা বাবা মারা খুবই উৎসাহী এবং তারাও সাহায্য করেন। বাট
হ্যাঁ অবশ্যই সমন্বয়টা আসলে হয়ে যাবে সমন্বয়টা, পরিবার এবং হ্যাঁ, তাদের নিজের পরিবারের ইচ্ছায়। যেহেতু- আপনারা শুধু সেখানে আরেকটু প্রলেপ যুক্ত করে দেন। জি 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 অনেক ধন্যবাদ আপনাকে। আমরা লোপা মমতাজের কাছে শুনবো, এই যে গতবারের স্বর্ণপদকের সাফল্য এটি ধরে রাখতে আপনারা এবারে তাদেরকে বিশেষ কোনো দক্ষতায় দক্ষ করে তুলছেন কিনা, অবজারভেশন বা ডাটা অ্যানালাইসিস এমন কোনো কিছু থেকে আপনারা বিশেষ জোর দিচ্ছেন? অবশ্যই আপনি দেখেন যে আমরা রাতের তারা দেখি না, কিন্তু এই তারা সম্পর্কে শুধুমাত্র এক ধরনের ধারণা আমাদের, এইটার বৈজ্ঞানিক বিশ্লেষণ, এই পর্যবেক্ষণের মধ্য দিয়ে যে সমস্ত তাত্ত্বিক গবেষণা আজ পর্যন্ত হয়েছে বিশ্বব্যাপী, সেই জায়গায় সেই জানার পরিধি কিন্তু আমাদের এখানে খুব বড় পরিসরে আপনি বইপত্র কিছু পাবেন না। তো এইমাত্র আমি দেখিয়েছি দুটো বই, এবং আমাদের যে মহাকাশ বার্তা এখানে প্রচুর তথ্য আছে, বিভিন্ন গবেষণালব্ধ লেখা আছে, এবং আমরা যাদেরকে যুক্ত করেছি তারা এই সম্পর্কিত বিশেষ গবেষণার সাথেই যুক্ত। তো আমরা চেষ্টা করছি একটা মানে বৃহত্তর পরিসরে যদি সম্ভব হয় পরবর্তীতে আরও কিছু প্রকাশনা নিয়ে আসার জন্য, যাতে করে যেই সীমাবদ্ধতা নিয়ে আমরা চ্যালেঞ্জ সম্মুখীন হচ্ছি সেটা যেন আমরা উতরে যেতে পারি। অনেক ধন্যবাদ। আপনাদের সকলের এই চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই এবং এর আরও অগ্রগতি হবে সেই প্রত্যাশা রাখি। আয়োজনের শেষে চলে এসেছে, আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের রাউন্ড টেবিলের আয়োজনের সাথে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো অলিম্পিয়াড 2026 এখন চলমান, 31 জুলাই সেটির সর্বোচ্চ পর্যায়ে বা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে সেটি দেখার এবং যুক্ত থাকার আহ্বান জানাতে চাই। সেই সাথে আমাদের দেশে যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে জ্যোতির্বিদ্যা সংযুক্ত হয়নি এখনও, সেটি আস্তে আস্তে হবে, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাও আসলে নতুনভাবে গড়ে উঠছে, নতুন সরকার যখন থেকে এসেছে। আমাদের বাচ্চারা শুধুমাত্র আকাশের তারাই দেখে না, তারা তারার পেছনের গল্প জানতে চায়, সেটি আমাদেরকে আন্দোলিত করে এবং আমরাও নিজেদের পরিবারের সদস্যদের সব কিছুতে দক্ষ করে গড়ে তুলব, সেই চেষ্টা করব। আপনাদের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো রাউন্ড টেবিলের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।